এটা ডক্টর ইউনূস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইল। কেন ধাক্কাটা শুরু হইল? কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়ে বসছে। মানে যদি বুঝতো তাহলে টুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি টুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট। আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে ক্ষমতায় আসবেন, এটি একটা এনজিও গ্রাম সরকার করবেন, একটা গ্রামীণ ব্যাংক মডেল কিংবা একটা এনজিওর মডেলের একটা সরকার তিনি করবেন, বড়জোর একটা কর্পোরেট গ্রামীণ ফোনের মতো একটা কর্পোরেট হাউস খুলে বসবেন, এটা বিএনপির ডিকশনারিতে ছিল। ডক্টর ইউনূস দেশ চালাতে পারবে না, সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে। সেই সাথে সাথে রাষ্ট্রপতি কিন্তু সাফ ভাবে সবকিছু বলে দিয়েছে। আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুরা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা রাখছি সবাই ভিডিওটি দেখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডক্টর ইউনূসের সামনে ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে। আমি বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ইউনূস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইল। কেন ধাক্কাটা শুরু হইল? কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়ে বসছে। হয়তো আমরা আজকের দিনে বিএনপিকেও দেখবো কড়া বিবৃতি দিয়ে আসতে, কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার, সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন। এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন, সাথে আওয়ামী লীগও যোগেছে, সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন, যারা 4 দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন, খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দেয়। তো আজকে মানে এই পুলিশ নিয়ে এখন কি করবে? এখন দেখেন বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটে সবগুলাতে কি পুলিশ ইচ্ছাকৃত গুলি করে? না, এটা কিন্তু সবসময় না। কিছু আছে উপর মহলের অর্ডার থাকে, বাট কিছু আছে অন সিচুয়েশনে কইরা পেটে। এখন এই যে কইরা ফেলছে, এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে, যে কাজটা 3 দিন আগে আওয়ামী লীগ সরকারও করতো। এখন আমি কম্প্যারিজনে যেতে চাচ্ছি না, আমি যেটা বুঝতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় একটা জাতি খুব নিরাপদে ছিল, বাট তারা তখন বোঝে নাই। এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল। এটা কোন জাতি জানেন? মাজার ভক্ত যারা। যেমন আপনি দেখেন যে গত পরশুদিনে দেখলাম সাভারে একটা মাজারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে ভাঙচুর করছে। এরকম একটা ঘটনা, হাজার হাজার ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন জায়গায়, ছোট বড় বিভিন্ন ইস্যুতে। তো এই যে মাজারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন, কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না, আওয়ামী লীগ সরকার থাকতে তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না। এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে, এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন, রাষ্ট্র যন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে। খাগড়াছড়িতে এই মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিস্থিতি। গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিটিয়ে মেরা ফেলা হয়েছে, গান গাইতে গাইতে মেরা ফেলা হচ্ছে। এখন এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপের যাবে। আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে খুবই পরিকল্পিতভাবে, আমরাও বুঝতেছি কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই, যারা সরকারে বসেছেন তাদেরকে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের। আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে। এটার পেছনে অবশ্যই ভারতের হাত আছে আমার নিজেরও মনে হয়, কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে। তো এখন কে হাত আছে, কারা জড়িত, শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। তো এখানে সকল কিছু মিলিয়ে যারা এই সরকারের সমালোচক আছেন, 3 দিন আগেও যারা ভক্ত ছিলেন, আমি নিজেও পজিটিভ কথা বলছি, এখন আমি পজিটিভ, আমি আশা করি এই ক্রান্তিকালটা কেটে যাবে, কিন্তু কবে? যত দীর্ঘমেয়াদী হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কারণ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বড় বড় পিনাকি দাদা, তারপরে ধরেন কি বলা যে সাংবাদিক ইলিয়াস বা ডক্টর কনক সরোয়ার, আরো যারা আছেন বা রাজনৈতিক দলগুলোর নেতারা, তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন। আবার মাহমুদুর রহমান তিনি দেশে আসার পর তিনি যে গ্রেপ্তার হয়েছেন এটা কিন্তু কেউ মানে নিতে পারে নাই। আবার যে আইনের দোহাই দেওয়া হয়েছে, প্রশ্ন উঠছে যে আইন দেখাচ্ছেন সেটা তো আপনারাই অবৈধ, আপনাদের তো আগে এখানে সাজা হয়ে যাবে, কারণ এইভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ নেই। তাহলে আইন কি দুই রকম? মানে এখানে নানান ইস্যু এখন আসছে। তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের সাথে শক্তভাবে একটা বৈঠক করা দরকার। পাশাপাশি যদি লোকবল সেখানে সংকট থাকে, নতুন করে সেখানে লোকবল কানেক্ট করা দরকার। যদি পুলিশে সদস্য সংখ্যার ঘাটতি থাকে, পুলিশ নিয়োগ দেওয়া দরকার, অলরেডি দিচ্ছে। মানে যতটুকু শক্ত হওয়া দরকার হইতে হবে, কারণ জাতি হিসেবে তো অবাধ স্বাধীনতা দিয়ে দিলে কি হবে জানেন, যে না পুলিশ এতটা ভয় পেলে চলবে না।
দরকার লাগলে ক্ষেত্র বিশেষে প্রাণনাশী গুলি না, হাঁটুর নিচে 2-1টা শুট করে দিতে হবে, কারণ লাগবে তো। পুলিশের গায়ে হাত তুলতে আসলে ইলিগেল ইস্যুতে সেখানে শুট করা ফালাই দিতে হবে, মারা যাবে না, ধরেন লিগেল লেভেলে একটা রাবার বুলেট ঠুকে দিতে হবে, নয়তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন না। কারণ আইন শৃঙ্খলাটা ব্যালেন্স করে যারা, তাদেরকে যদি মানুষ পাত্তা না দেয় অথবা তাদের গায়ে হাত দিতে আসে, এই বেটা আমার চিনো সেই সে আমি অমুক সময়, এগুলা বললে হবে না। তো ডক্টর ইউনূস সাহেবের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, আমি বিশ্বাস করি যে খুবই গুরুত্বপূর্ণভাবে বৈঠক করুন, প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে করুন অথবা ইন্টারনালি করুন, সেনাবাহিনীর সাথে করুন, কার সাথে করবেন করেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা দরকার। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, মন যাচ্ছে তাই করতেছে, একজনের দোকান ভাঙ্গা ফেলতেছি, একজনের বাসার ভিতরে অমুক নেতা আছে মনে করা, তো অমুক নেতারা ধরার দায়িত্ব কি আপনারা দিছে নাকি? এদেশে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আছে। গতকালকে দেখলাম বসুন্ধরার সি ব্লকে একটা অফিসে গিয়া ভাঙচুর, এরা কারা? মানে এদেরকে এই রাইটটা কারা দিছে? রাষ্ট্রের মধ্যে এই গ্রুপটা কিভাবে তৈরি হয়ে গেল যে মন চাইলো আমি আপনার বাড়িতে ঢুকে ভাঙা ফেলবো সবকিছু, 50 জন মানুষ নিয়ে, আপনি আওয়ামী লীগ করতেন বা আপনি বিএনপি করতেন, এরকম একটা ইস্যু ধইরা? তো এটাও তো সঠিক না। আপনি এই জিনিসটাকে ফাংশন করতে দেওয়ার সুযোগ নেই, তো ঘটছে, বন্ধ হচ্ছে না, লাইভ আসতেছে সোশ্যাল মিডিয়াতে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এগুলা একটু স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার। আমরাও চাই ডক্টর ইউনূসের সরকার একটু সময় ক্ষমতায় থাকুক, বাংলাদেশকে একটা নতুন জায়গায় পৌঁছাক, যেখান থেকে এই হানাহানি, হিংসা, ক্ষমতা থেকে হারাইলে একদল আরেক দলরে মামলা দিবে, পিটিয়ে মেরা ফেলবে, এরকম ভাঙচুর করে, এগুলো আমরা চাই না। ক্লান্ত ভাই, বাংলাদেশ নতুন কিছু। এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, একেবারেই বুঝতে পারেনি, না অল্প বুঝেছে? একেবারে যদি বুঝতো তাহলে টিপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি টিপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট, আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই। আমাদের জনগণ একটা আকাঙ্ক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো, সারা দেশের জনগণ, এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো, জীবন দিল, রক্ত দিল, এবং এর পথে যে বাধা, প্রধান বাধা, তাকে উৎখাত করলো। এখন এই আকাঙ্ক্ষাটা, তারপরে যে সরকার গঠিত হলো, সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে? এই আকাঙ্ক্ষা খুব ভালো। এখন ধরেন আপনি আকাঙ্ক্ষা শব্দ ব্যবহার করতে খেয়াল করেন, আকাঙ্ক্ষাটা হলো আমাদের জীবের চাহিদা মেটানো। মানে এই যে আমি একটা অর্থনৈতিক কথাবার্তা বললাম, এটা কিন্তু জীবের চাহিদা। আমি তো একটা সমাজে আমি বাস করি, আমি রক্ত মাংসী মানুষ, আমার তো চাহিদা আছে, কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার। সেটা হলো আমি তো একটা জনগোষ্ঠী, আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী, এটাও কিন্তু আমার চাহিদা। এটাকেই আপনার রাজনীতির ভাষায় বলা হয় অভিপ্রায়, উইল অফ দ্য পিপল। আমরা বলি না উই পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। এখানে কিন্তু জাতিবাদ টাতিবাদ নাই, রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত, এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো, এমন একটা রাজনৈতিক ভাবে এটাকে এমনভাবে আমরা রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি। তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না, তার মধ্যে আপনার চাকমারা থাকবে, তার মধ্যে সাঁওতালরা থাকবে, তার মধ্যে রাজবংশী থাকবে, সনাতন ধর্মের লোক থাকবে, ঠিক আছে, নারী পুরুষ থাকবে, আস্তিক নাস্তিক থাকবে। এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব, সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, ইংরেজিতে এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। দেখেন, এটা কিন্তু জাতিবাদ না, কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন। এটা কিন্তু ইসলাম জাতিবাদ না, কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন। ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আছে, সমাজে ছড়াই আছে, ঠিক আছে না? বাংলাদেশি জাতিবাদ হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে, যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয়। কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন, আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদী কথা বলে, তারাও থাকবেন, এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন, কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না। এটাই একমাত্র আপনার চিরায়ত আপনার কি বলে পরিচয়। আর বাকি পরিচয়রা ভুল, ওদেরকে আপনি নির্মূল করবেন, মুসলমানদেরকে নির্মূল করবেন, ইসলামকে নির্মূল করে দিবেন, বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলবেন, খালি আপনাদের মতো করে সাজাবেন, এটা হবে না। মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি, যেমন হাতুড়িলেক টাইপের আর কি, ওই যে হেলমেট হাতুড়িলেক টাইপের, এই ধরনের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে দেওয়া, এটা হলো এই গণঅভ্যুত্থানের যে মূল মর্ম। জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায় খুব সুন্দর। একটা জনগণের অভিপ্রায়, একটা অভিপ্রায়, আর একটা আমি খুব সুন্দর করে বলেন যে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই দুটো মিলে গণঅভ্যুত্থান। তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না। যে শিরোনামটি নিয়ে আলোচনা করবো, এটা আমার জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয়, কারণ আমি এই দলটির হয়ে নির্বাচন করেছিলাম, আর আগামীতে এই দলের মনোনয়ন চাইবো কি চাইবো না এটি পরের বিষয়। কিন্তু যারা আমার দর্শক এবং শ্রোতা, তারা সবাই মনে করেন যে উনি আগামীতে হয়তো বিএনপির মনোনয়ন চাইবেন। তো বিএনপির মনোনয়ন যদি চাইতে হয় তাহলে শতভাগ বিএনপির পক্ষে কথা বলতে হবে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, এটি আমাদের দেশের কালচার।
অন্যদিকে আমি আওয়ামী লীগ থেকে চলে এসেছি। সবার বক্তব্য হলো যে আওয়ামী লীগ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো আমাদের দেশে সাধারণত কেউ পদত্যাগ করেন না, আমাদের দেশে কেউ স্বেচ্ছায় চলে আসেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দেওয়া পর্যন্ত কেউ যান না। এ কাজে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সেই পাহাড় সম, হিমালয় সম শেখ হাসিনার বিপুল বৈভব, বিপুল প্রভাব প্রতিপত্তি এবং এমপির মতো একটি লোভনীয় পদ পদবি, নমিনেশনের মতো একটি যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতিতে এটিকে কোনো অংশে নোবেল পুরস্কারের চেয়ে ছোট বলতে পারেন না বাংলাদেশের রাজনীতিতে। তো সেটি আপনি নিলেন না। আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি এই দলীয় মনোনয়ন পাওয়া যে কোনো কর্মক্ষেত্রে বাংলাদেশের যদি ক্ষুদ্র সেক্টর ধরেন, এটা সর্বোচ্চ অর্জন, রাজনৈতিক অর্জন। এর চেয়ে বড় অর্জন হয় না। দ্বিতীয় অর্জন জয়লাভ করা, তৃতীয় অর্জন হলো সেই লোকটি সফলভাবে ভালোভাবে কাজ করা। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ দুটো রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া এবং নির্বাচন করার সুযোগ হয়েছিল। দ্বিতীয়ত, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি হিসেবে 5টি বছর দায়িত্ব পালন করার দুর্লভ সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন। প্রায় সব কিছু আমার প্রতিকূলে ছিল। আমি দলের বিরুদ্ধে কথা বলেছি। দলের স্থানীয়, জাতীয়, আঞ্চলিক যারা নেতা ছিলেন তাদের অনেকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল, বিশেষ করে দুষ্ট লোকদের সঙ্গে। এই পুরো দুষ্ট লোকদের সাথে ফাইট করে, যুদ্ধ করে আমাকে 5 বছর এমপিগিরি করতে হয়েছে। এবং সেই কাজ করতে গিয়ে আমি কতটুকু সফল হয়েছি, ব্যর্থ হয়েছি, দুর্নাম সুনাম কি আছে না আছে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি নিজের কাছে যে জবাবদিহিতে রয়েছে, আল্লাহর কাছে যে আমার জবাবদিহি রয়েছে, ওই জায়গাটাতে আমি শতভাগ, একেবারে শতভাগ আমি সঠিক অবস্থানে আছি, চিন্তা, চেতনা এবং কর্মের দিক থেকে। মানুষ কি মনে করলো বা না করলো সেটা তাদের বিপদ। বিকজ প্রতিটা মানুষ তার নিজস্ব চরিত্র, চিন্তা, জন্ম, দৃষ্টিভঙ্গি এর থেকে অন্য মানুষকে চিন্তা করে। তো কাজে আমাকে নিয়ে ইলিয়াস যে চিন্তা করবে, এটা ইলিয়াস হোসেন যে প্রবাসী সাংবাদিক, ওর যেভাবে জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, ও যা কিছু দেখেছে, ওর যে লেখাপড়া, তারপরে ওর যে দৈনন্দিন জীবন, সে অনুযায়ী সে আমাকে মূল্যায়ন করবে। আবার আপনি যদি আমার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেন, তিনি তার মতো করে আমাকে মূল্যায়ন করবেন। আপনি যদি জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার কথা জিজ্ঞাসা করেন, তিনি তার মতো করে আমাকে মূল্যায়ন করবেন। আবার আপনি যদি ডক্টর সলিমুল্লাহ খানকে জিজ্ঞাসা করেন, যে হোয়াট ইজ গোলাম মোল্লা রনি, ফরহাদ মাজাহারকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মাহমুদুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করেন, নুরুল কবির সাহেবকে জিজ্ঞাসা করেন, তো তারা আবার তাদের মতো করে বলবেন। অর্থাৎ প্রতিটি মানুষের শিক্ষা দীক্ষা অবস্থান হচ্ছে। আপনি যদি সেফায়েতুল্লাহ সেফুকে জিজ্ঞাসা করেন, তিনি এক ধরনের কথাবার্তা বলবেন। যার জন্য আপনি যে সব মানুষের কথা শুনে নিজের জীবন পরিচালিত করতে যান, আপনি মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যাবেন। তো আমি সেই ঝুঁকিতে না গিয়ে আমি আমার মতো কাজকর্ম করে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে যেহেতু এখনো পর্যন্ত বিএনপি নামক যে দল, এই দলটির রাজনীতির সঙ্গে আমি জড়িত, বিশ্বাস করি, এই দলটির ভালো কামনা করি। কাজেই আজকের এই শিরোনাম নিয়ে কথা বলতে গিয়ে আমাকে খুবই সতর্ক হতে হচ্ছে। শেখ হাসিনার পতনের পর বিএনপি ক্ষমতায় আসার যে সম্ভাবনাটা, এটা কেমন, এটি নিয়ে দলের অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছে, সেই আমি জয়েন করার পর থেকে 18 সনের পর থেকে বহুবার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা হয়েছে। আমরা ঠিক যেভাবে প্ল্যান করেছিলাম বা যেভাবে আশা করেছিলাম, মোটামুটি আসলে ঘটনা ওভাবেই ঘটছে। আমরা রাতারাতি কেউ স্বপ্ন কল্পনা করিনি বিএনপির যে কোনো লোক যে শেখ হাসিনা পালিয়ে যাবে, অমনি একটা সরকার আসবে আর বা বিএনপি ক্ষমতায় চলে আসবে, একটা নির্বাচন হবে, এরকম আশা করিনি। বিএনপি তার যে রাজনৈতিক প্রোগ্রাম, মেধা, তার যে প্ল্যান, পরিকল্পনা, সব কিছু দিয়ে এমন একটা ভেবেছিল যে শেখ হাসিনার পলায়নের পর একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে এবং সেই অবস্থাতে নিজের দলের নেতাকর্মীদেরকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখতে হবে। তো সেভাবে বিএনপির প্রস্তুতি ছিল। কিন্তু বিএনপি যেটি স্বপ্নেও কল্পনা করেনি, সেটি হলো বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে ক্ষমতায় আসবেন, এটি বিএনপির প্ল্যানে ছিল না। প্ল্যান বি, প্ল্যান সিতেও ছিল না। এক ঘটনা। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসেনও, তিনি একটা জাতীয় সরকারের প্রতীক হয়ে অনেকগুলো মানুষের সম্মিলনে আসবেন। তিনি এভাবে একটা এনজিও গ্রাম সরকার করবেন, একটা গ্রামীণ ব্যাংক মডেল কিংবা একটা এনজিওর মডেলের একটা সরকার তিনি করবেন, বড়জোর একটা কর্পোরেট, গ্রামীণ ফোনের মতো একটা কর্পোরেট হাউস খুলে বসবেন, এটা বিএনপির ডিকশনারিতে ছিল না। ফলে এই যে ইউনূসের যে জমানা, এই জমানাটাকে মোকাবেলা করার জন্য বিএনপিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এটাই হলো এখন বিএনপির সবচেয়ে বিপদ এবং বিপত্তি। তৃতীয় যে সমস্যাটি বিএনপি কল্পনা করেনি, সেটা হলো যে আইন শৃঙ্খলাটা এতটা অবনতি হবে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সাধারণ জনগণ এত দ্রুত অধৈর্য হয়ে পড়বে তত্ত্বাবধায়ক সরকারের উপর, এটি বিএনপির হিসাবের মধ্যে ছিল না। তো ফলে কি হচ্ছে, চলমান যে অবস্থা আছে সেই অবস্থায় বিএনপিকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে হিসাব করে, 10 বার হিসাব করে, প্রতিটি কথা বলার আগে তাকে 100 বার চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং তাকে অঙ্ক কষে কষে এগোতে হচ্ছে। এখন তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করবে কি করবে না, তারা কি বিরোধিতা করবে কি করবে না, তারা কি ইমিডিয়েটলি নির্বাচন চাইবে কি চাইবে না। এর কারণ হলো বিএনপি আগের থেকেই
তারা শেখ হাসিনাকে চলে যাবে, একটা রিফর্ম হবে, এই জন্য 2 বছর 2.5 বছর সময় লাগবে, এটা বিএনপি যৌক্তিকভাবে মেনে নিয়েছিল। এবং এটা আমি বলবো যে 18-19 সনে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যে যারাই এই অন্তর্বর্তীকালীন সরকারে আসবেন, তত্ত্বাবধায়ক আসবেন বা ইভেন মিলিটারি গভর্নমেন্টে আসবেন, তাদেরকে নিরবচ্ছিন্নভাবে 2 বছর সময় বিএনপি দেবে, তারা বলবে না। কিন্তু যেভাবে এখন আইনশৃঙ্খলা মানে পরিস্থিতি অবনতি হচ্ছে, যেভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে এবং বিশৃঙ্খলাটা বাড়তে 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 এটি এখন বিএনপি নেতাকর্মীদের উপরে উঠে আসছে। ডাকাতি করছে লেদু আর নাম পড়ছে গেদুর ফুল, কিংবা ধর্ষণ করছে গেদু, নাম পড়ছে লেদুর ফুল। এবং যেভাবে মামলা হচ্ছে, যেভাবে মোকদ্দমা হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এরপরে অরাজকতা হচ্ছে, বিশৃঙ্খলতা হচ্ছে, ব্যবসা বাণিজ্য একেবারে ক্রমশ একেবারে তলানিতের দিকে যাচ্ছে এবং প্রতিটা মানুষের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার হবে, যাকে আমরা এত বড় মনে করতাম, যাকে মনে করতাম যে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ জীবিত কিংবদন্তি কেউ থাকেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাকে আমরা নেলসন ম্যান্ডেলার চেয়েও অনেক যোগ্য মনে করতাম এবং তাকে মনে করতাম যে হি ইজ এ ম্যান, ইজ এ ইউনিক ম্যান, নট টু বি ডিসকাসড, নট টু বি কম্পেয়ার উইথ এনি বডি। তার সঙ্গে আসলে কারো তুলনা হতে পারে না, নাইদার উইথ নেপোলিয়ন বোনাপার্ট, নাইদার উইথ জুলিয়াস সিজার or anybody else. Yunus is unique. Yunus is unique. তিনি আকাশ থেকে তারকা এনে আমাদের বৃক্ষরাজি এমনভাবে সাজিয়ে দেবেন, মনে হবে যে আকাশের তারকাগুলো জোনাকি পোকা হয়ে অমাবস্যার রাতে আমাদের এই পৃথিবী আলোকিত করছে, বাংলাদেশ আলোকিত করছে। আমরা তাকে নিয়ে আলোচনা করতাম, তার একটা অলৌকিক ক্ষমতা আছে। সেই ক্ষমতা দিয়ে তিনি বাংলাদেশে দুধ এবং মধুর দুটো নহর প্রবাহিত করে দেবেন। এবং আমরা তার হাসি, তার কথা সবকিছু দেখে মনে করতাম যে তার যোগ্যতার কোনো শেষ নেই, তার গুণের কোনো শেষ নেই। তিনি বাগুন, আপনি তো জানেন যে বাগুন মানে বা মানে ইতিবাচক, যার গুণের কোনো শেষ নেই, অসংখ্য যার গুণ, তিনি বাগুন, নট বেগুন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরবিতে বাগুন বা গুণ, গুণের যার গুণের কোনো শেষ নাই, সীমাহীন গুণ তার রয়েছে। তো সেই গুণাবলীগুলো এসে বাস্তবে তিনি যখন আমাদের মধ্যে এলেন, তারপর তিনি যখন তার দায়িত্ব পালন শুরু করলেন, এ আমরা কি দেখছি, এ আমরা কি শুনছি, এ আমরা কি ভাবছি, আমাদের সমস্ত স্বপ্ন রীতিমতো ধূলিসাৎ হয়ে পড়েছে। তো এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিএনপিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং ইতিমধ্যে দেখবেন যে বিএনপি বিভিন্ন টোপ ফেলেছে। জনাব তারেক রহমান সাহেব একবার তিনি যে পল্টনের ময়দানে বক্তব্য দিলেন, বক্তব্য শুনে মনে হলো যে সরকারকে তিনি সময় দিতে চান। আবার 2 দিন পরে তিনি বললেন যে না, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার মির্জা ফখরুল সাহেব বললেন যে না ঠিক আছে, যৌক্তিক সময় দেবো। আবার বললেন যে না, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। এই যে বিএনপি এক এক সময় এক একটা কথা বলছে, ইট মিনস যে তারা এক একটা শব্দ বোমা ছেড়ে দিয়ে সরকারের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে। তো এর কারণে সেই গতিবিধির উপর নির্ভর করে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর কারণ হলো, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করার ফলে তাহলে এখন যে অবস্থা আছে তার চেয়ে আরও খারাপ অবস্থা তৈরি হবে, ভীতি ছড়িয়ে পড়বে। এবং এখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা সহ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে সঙ্গে মার্কিন দূতাবাস, পশ্চিমারা যারা খুব লাফালাফি করছেন তাকে নিয়ে, সবাই বাংলাদেশে বিপদে পড়বেন, মারাত্মক বিপদে পড়বেন। এবং এই বিপদের অনেকগুলো গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হলো ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে, মানে যাকে বলা হয় ইসরায়েল, ইরান এবং তুরস্কের যে সম্পর্ক এবং আমেরিকার সম্পর্ক, এরকম একটা সন্ধিক্ষণে গিয়ে পৌঁছে গেছে যে সেখানে লেবাননে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ড, সেখানে হামাস প্রধান এর আগে ইসমাইল হানিয়া মারা গিয়ে তারা মেরে ফেলেছেন। তারপর যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে তারা মেরে ফেলেছে, ইসরায়েল মেরে ফেলেছে। এবং এখন সবাই ভয় পাচ্ছে যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যার নীল নকশা নিয়ে ইসরায়েল এগুচ্ছে। এখন এই অবস্থাতে রাশিয়া এবং ইরান, এই দুটো পরাশক্তির কোনো উপায় নেই যাকে বলা হয় ইসরায়েল আক্রমণ করা ছাড়া। তাদেরকে যদি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, শুধুমাত্র হুমকি ধামকি দিয়ে টিকে থাকা চলবে না, তাদেরকে এবার সরাসরি আক্রমণে যেতে হবে এবং সেই প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছে। এটি গেল এক। আর ইরানকে অবশ্যই ইসরায়েল আক্রমণ করতে হবে এবং সেই আক্রমণ করার ফলে বাংলাদেশের যে 18 কোটি মুসলমান রয়েছেন বা এই যে এখন যে ইসলামাইজেশন রয়েছেন, তাদের মধ্যে যে জাগরণ তৈরি হবে, সেখানে আমেরিকার প্রিয় ভাজন হিসেবে কিংবা ইংল্যান্ডের প্রিয় ভাজন হিসেবে, পশ্চিমাদের প্রিয় ভাজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই বাংলাদেশে বসে শ্বাস নেওয়া, প্রশ্বাস নেওয়া, হাসি দেওয়া, খাবার খাওয়া সত্যিকার অর্থে খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দেওয়াটা এই মুহূর্তে বিএনপির জন্য কতটা যাকে বলা হয় সুবিধাজনক হবে,
এবং এটি আখেরে মানে শেষ অবধি তাদের জন্য ইতিবাচক হবে কিনা এই বিষয়গুলো নিয়ে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ঘন্টায় ঘন্টায় দিনে দিনে 10-12 বার করে তাকে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। এখন আমার বক্তব্যটা হলো যে ইউনূস যদি সত্যিকার অর্থে সফল হন, স্ট্যাবিলিটি আনতে পারেন এবং তিনি যদি ক্ষমতায় টিকেও যান, এমনকি 5 বছরও থাকেন, তাতেও কিন্তু বিএনপির কোনো অসুবিধা নেই এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটা বিএনপি কায়মনোবাক্যে মনে করে এবং আশা করে এবং এটাই বাস্তবতা। কিন্তু ইউনূস যদি ফেল করেন এবং আরেকটা নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আরেকটা মিলিটারি শাসনে এসে যায়, তাহলে বিএনপির জন্য আসলে সেটা একটা ঝুঁকি হয়ে যাবে। এই কারণ হলো জামাতের জন্য ঝুঁকি হয়ে যাবে। কারণ হলো গত এই কয়েক মাসে প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন জনপদে যে সকল অভিযোগের পাহাড় জমেছে সবই কিন্তু এই বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী রয়েছেন, কারো মদদে রয়েছে, কারো অংশগ্রহণে রয়েছে, বা দেখা গেল কারো প্রভাবের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে দেবালয় থেকে শুরু করে শিক্ষালয় থেকে শুরু করে আরও অনেক জায়গাতে। তো যখন মিলিটারি এগুলোতে অ্যাকশন যাবে এবং মিলিটারি ভারতও চাচ্ছে যে এখানে একটা মিলিটারি ডিক্টেটরশিপ আসুক কিছুদিনের জন্য, এবং আমেরিকাও সেই জিনিসটা সমর্থন করবে, কোনো বই নাই। এর কারণ হলো এখানে আমেরিকার বিগ ইনভেস্টমেন্ট রয়েছে। তো কাজে এখানে যদি অর্থনীতির চাকা ঠিক মতো না ঘুরে, দেশ অস্থিতিশীল হয়ে যায়, তারা ইউনূসকে দিয়ে তাদের কোনো লাভ হবে না। বরং তারা ইউনূস সাহেবের সাথে অনেক অনেক প্রিয় মানুষকে, তাদের একদম কাছের মানুষকে তারা কিন্তু বিভিন্ন সময়টাতে তারা একদম ম্যানেজ করে দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে জাস্ট আততায়ী হিসেবে তাদেরকে অ্যাসাসিনেশনের মতো ঘটনা কিন্তু আমেরিকা করেছে। তো যার জন্য আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না। তো এখন এই যে একটা সার্বিক অবস্থা, সেই অবস্থাতে বিএনপিকে খুব চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। ইউনূসের পক্ষে থাকতে হলেও বা তাকে সুযোগ দিতে হলেও তাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। আর যদি ইউনূসের বিরোধিতা করতে হয় তাও খুব শক্তভাবে করতে হবে। কারণ হলো বিএনপির সৃষ্টি হওয়ার পর। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।